না তো, মন খারাপ হবে কেন? এমনি আকাশের দিকে তাকিয়ে আছি, পরিবেশটা খুব ভালো লাগছে। কথাটা বলেই হৃদি একটু পাশ ফিরে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়াতেই ছাদের কিনারার দিকে ওর চোখ আটকে গেল। সেখানে শুভ্র দুই হাত দিয়ে ছাদের মেঝে খামচে ধরে রাগে ফুঁসছে আর এক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো ইতিমধ্যে রাগের টকটকা লাল হয়ে গেছে। হুট করে শুভ্রকে এভাবে রণংদেহী মূর্তিতে ছাদে দেখে হৃদি ভূত দেখার মতো চমকে উঠল, কিন্তু পরক্ষণেই সে নিজের ভয়টা চেপে রেখে শুভ্রর ওই ভয়ঙ্কর রাগ তাকে মোটেও তোয়াক্কা করল না। উল্টো রাসেলের দিকে তাকিয়ে বেশ মিষ্টি করে হেসে বলল। তা আপনি কেন এই অসময়ে ছাদে? রাসেল একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল। আসলে আমিও একটু হাঁটার জন্য ছাদে এসেছিলাম। এসে দেখি তুমি একা দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। বাই দ্য ওয়ে, ইউ লুকিং ভেরি নাইস ইন দিস মর্নিং। হৃদি ঠোঁটে আলতো একটা হাসির রেখা টেনে দিল। ওকে হাসতে দেখে রাসেলের সাহস যেন দ্বিগুণ বেড়ে গেল। সে একটু ইতস্তত করে বলল। আচ্ছা রিদি, যদি কিছু মনে না করো তবে তোমাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করতে পারি? হৃদি আর চোখে দেখল ছাদের এক কোণে শুভ্রর রাগী চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। শুভ্রকে আরও একটু খেপিয়ে দেওয়ার জন্য হৃদি নিজের হাসিটা আরও মিষ্টি করে রাসেলের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বলেন কি বলবেন। রাসেল কিছুটা তোতলানো সুরে আমতা আমতা করে বলল। আসলে না, মানে তুমি কি কারোর সাথে রিলেশন করো? আই মিন, কাউকে কি তোমার স্পেশালি পছন্দ? রাসেলের এমন আচমকা আর অদ্ভুত প্রশ্নে হৃদি মুহূর্তের জন্য থমকে গেল। মনের ভেতর একটা বিরক্তে দানা বাঁধলেও সে সেটা প্রকাশ করল না। ছাদের কিনারার দিকে আর চোখে তাকাতেই হৃদি চমকে উঠল। শুভ্র সেখানে নেই। হঠাৎ কোথায় উধাও হয়ে গেল লোকটা? তাকে এভাবে রাসেলের সাথে একা রেখে শুভ্র চলে যাওয়ার মতো মানুষই না। এই ভেবে হৃদি ঘাড় ঘুরিয়ে রাসেলের দিকে তাকাতেই আতঙ্কে এক চিৎকার দিয়ে দুই পা পিছিয়ে গেল, কারণ শুভ্র এখন একদম রাসেলের ঠিক পেছনে জমের মতো দাঁড়িয়ে আছে। ওর দুই হাত শর্ট ট্রাউজারের পকেটে ঢোকানো, ঘামে ভেজা শরীরের পেশিগুলো টান টান হয়ে আছে। শুভ্র একদম শান্ত কিন্তু হিম শীতল চোখে হৃদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ হৃদির এমন আর্তচিৎকারে রাসেল ভ্যাবাচাকা খেয়ে গেল। সে অবাক হয়ে বলল। কি হয়েছে রিদি? হঠাৎ এমন চিৎকার দিলে কেন? মনে হচ্ছে যেন কোনো ভূত দেখেছ। হৃদি কোনো উত্তর দিল না, স্রেফ ভয়ে কুকড়ে গিয়ে শুভ্রর দিকে তাকিয়ে রইল। রাসেলও তখনও খেয়াল করেনি যে ওর ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। সে হৃদির স্থির দৃষ্টি অনুসরণ করে যেই না পেছন ফিরল, অমনি আহ করে এক বিকট চিৎকার দিয়ে ছাদ থেকে প্রায় পড়েই যাচ্ছিল। কোনো রকমের রেলিংটা খামচে ধরে নিজেকে সামলালো সে। শুভ্র বেশ বিরক্ত হয়ে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল। কি হচ্ছে তোদের? দুজনে এইভাবে সমস্যা হলে চিৎকার দিচ্ছিস কেন? তোদের রিয়াকশন থেকে তো মনে হচ্ছে আমাকে না, নির্ঘাত কোনো ভূত দেখেছিস। অ্যাম আই লুকিং লাইক এ গোস্ট? রাসেল কোনো রকমে বুক ভরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কাপা গলায় বলল। ব্রো, তুমি ছাদে? আর তুমি কখন এলে? আমি তো টেরই পেলাম না। শুভ্র একবার আর চোখে থমথমে মুখে হৃদির দিকে তাকালো, তারপর রাসেলের দিকে ফিরে শীতল গলায় বলল। আমি তোমার অনেক আগে ছাদে এসেছি রাসেল, হয়তো তুমি আসার পর আমায় খেয়াল করনি। হৃদি সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। শুভ্রর ওই আগ্নেয়গিরির মতো শান্ত চেহারার দিকে তাকিয়ে একটা বিশ্রী ভেঙচি কাটল সে, তারপর গটগট করে ছাদ থেকে নিচে চলে গেল। রাসেল এবার আমতা আমতা করে শুভ্রর দিকে তাকিয়ে পালানোর পথ খুঁজল। সে আমতা আমতা করে বলল। তাহলে ব্রো, তুমি থাকো, আমি তাহলে নিচে যাই। শরীরটা হঠাৎ কেমন জানি লাগছে। এই বলে রাসেল যেই না এক পা বাড়িয়েছে, অমনি শুভ্র আচমকার রাসেলের গেঞ্জির কলার পেছন থেকে বাঘের মতো খামচে ধরল। রাসেলের ঘাটটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে রক্তবর্ণ চোখে তাকিয়ে শুভ্র চিৎকার করে উঠল। সমস্যা কি তোর? আমার বউয়ের পিছিয়ে এইভাবে আঠার মতো লেগে আছিস কেন? শুভ্রর এমন রণংদেহী আচরণ দেখে রাসেল যেন আকাশ থেকে পড়ল। সে ভয়ে কাঁপতে কাঁপতে তোতলাতে শুরু করল। কি বলছো তুমি ব্রো? তোমার বউয়ের পিছে মানে? শুভ্র এবার রাসেলের গেঞ্জির কলার আরও জোরে পেঁচিয়ে ধরল, যেন ওর দম বন্ধ করে দেবে। দাঁতে দাঁত চেপে শুভ্র বলল। ইয়াস, বউ। আর তুই আমার বউয়ের পিছিয়ে টিকটিকের মতো ঘুরঘুর করছিস। এখন তোর সাথে কি করা উচিত? তোর এই নোংরা মাথাটা কেটে মাছ পুকুরে জলে ভাসিয়ে দেব, নাকি টুনটুনি কেটে শ্মশানে ফেলে আসবো? শুভ্রর এই মার মুখী রূপ দেখে রাসেলের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। সে কিছুতেই বুঝতে পারছে না শুভ্রর হঠাৎ কি হলো। ওকে কি জিনভূতে ধরল নাকি? রাসেল কোনো মতে শুকনো ঢোক গিলে থরথর করে কাঁপতে কাঁপতে বলল। দেখো ব্রো, তোমার কোথাও একটা বিশাল ভুল হচ্ছে। আমি তোমার বউয়ের পিছে ঘুরবো কি করে? আর তোমার বউ আসবেই বা কোত্থেকে? তুমি তো এখনো বিয়েই করনি।
আমার মনে হচ্ছে তোমার ওপর আসমানি কিছু আছড় করেছে, তুমি ঠিক নেই। শুভ্রর ঠোঁটের কোণে একটা কুৎসি তার পৈশাচিক হাসি ফুটে উঠল। সে একদম রাসেলের কানের কাছে মুখ নিয়ে শয়তানের মতো ফিসফিস করে বলল, তুই একদম ঠিক ধরেছিস রাসেল, আমার ওপর ভূত চেপেছে। আর সেটা হলো এক ভয়ঙ্কর প্রেমিক ভূত, যে তার বউকে পরপুরুষের হাত থেকে বাঁচাতে যে কোনো সময় কারো ঘাড় মটকে দিতে পারে। আর সেই দুর্ভাগ্যবান মানুষটা হচ্ছিস তুই। ইয়াস, আমি এখন তোর ঘাড় মটকাবো। বলেই শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় রাসেলের গলা টিতে ধরল। হাতির জোর এতটাই বেশি যে রাসেল চিৎকার তো দূর, ঠিকমতো শ্বাস পর্যন্ত নিতে পারছে না। ওর চোখ দুটো ভয়ে আর যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। শুভ্র দাঁতে দাঁত চেপে গড়গড় করে বলল, বল হারামজাদা, আর কোনোদিন আমার বউয়ের আশেপাশে গুড়গুড় করবি? বল, জাস্ট সে ইট। রাসেল এবার মনে প্রাণে বিশ্বাস করে নিল যে শুভ্রর ওপর নির্ঘাত কোনো শক্তিশালী জিন সওয়ার হয়েছে, যে ওকে ভুল বুঝে নিজের বউয়ের ওপর নজরদারি ভাবছে। বাঁচার আর কোনো উপায় না পেয়ে রাসেল মরিয়া হয়ে না সূচক মাথা নাড়ল। শুভ্র সাথে সাথে ওর গলা ছেড়ে দিল। রাসেল ছাদের মেঝেতে বসে পড়ে দুহাতে গলা চেপে ধরে কুকড়ে গিয়ে কাশতে লাগল। ওর দম যেন আটকে যাচ্ছিল। শুভ্র ওর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় শেষ হুঁশিয়ারি দিল, নেক্সট টাইম যদি তোকে আবার আমার বউয়ের আশেপাশে দেখি, তবে তোর ভবিষ্যৎ বউয়ের ভবিষ্যৎ কেটে দিতে আমি ন্যানো সেকেন্ডও ভাববো না। সো গেট লস্ট। ঢাকা শহরের থানার গেট দিয়ে ভেতরে পা রাখতেই এক ধরনের ভ্যাপসার গুমোট গন্ধ নাকে এসে ধাক্কা দিল। জরাজীর্ণ দেয়ালগুলোর চুনকাম অনেক আগেই চটে গেছে। সেখানে ধুলো জমা কয়েকটা পুরনো ক্যালেন্ডার আর ওয়ান্টেড অপরাধীদের ঝাপসা হয়ে যাওয়া ছবি ঝোলানো। মাথার উপর একটা পুরনো সিলিং ফ্যান বিশ্রী শব্দ করে ঘুরছে, যেন যে কোনো সময় খুলে পড়বে। সামনের বড় টেবিলটায় ডিউটি অফিসার গম্ভীর মুখে বসে ডায়েরিতে খসখস করে কি যেন লিখছেন। তার চারপাশে ফাইলে পাহাড়, আর টেবিলের এক কোণে পড়ে আছে আধ খাওয়া এক কাপ ঠান্ডা চা। করিডোর দিয়ে যাওয়ার সময় কানে আসছে ওয়াকিটকি সেই পরিচিত কর্কশ আওয়াজ, ওভার অ্যান্ড আউট। একটু এগোলেই বাম পাশে সেই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে হাজতখানা। লোহার মোটা শিকের ওপাশে কয়েকটা আবছা মূর্তিকে দেখা যাচ্ছে। কেউ দেওয়ালে হেলান দিয়ে ঝিমোচ্ছে, কেউ বা ফ্যালফ্যাল করে বাইরের দিকে তাকিয়ে আছে। ওখান থেকে আসা এক ধরনের ভ্যাপসা গন্ধ আর গুমোট পরিবেশটা পুরো থানার বাতাসকে ভারী করে রেখেছে। মাঝে মধ্যেই কোনো পুলিশ কনস্টেবল বুটের শব্দ তুলে করিডোর দিয়ে হনহন করে চলে যাচ্ছে। থানার এক কোণে স্তূপ করে রাখা হয়েছে জব্দ করা পুরনো মোটরসাইকেল আর ধুলোমাখা কিছু লাঠিসোঁটা। বাইরে ট্রাফিক জ্যামের আওয়াজ শোনা গেলেও থানার ভেতরের এই পরিবেশটা কেমন যেন পাথরের মতো স্থির আর রহস্যময়। প্রতিটি দেওয়াল যেন এক একটা না বলা গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। থানার সামনে একের পর এক কালো রঙের দামি ল্যান্ড ক্রুজার এসে থামল। ইঞ্জিনের গর্জন থামতেই চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। গাড়ি থেকে নামলেন স্যুট বুট পরা একজন বয়স্ক কিন্তু উত্তপ্ত প্রভাবশালী চেহারার পুরুষ নাঈম খান। তার ব্যক্তিত্ব আর চলনবলনই বলে দিচ্ছে তিনি এই শহরের কতটা ক্ষমতাধর ব্যক্তি। তাকে দেখা মাত্রই ডিউটি অফিসার থেকে শুরু করে কনস্টেবলরা ততস্থ হয়ে দাঁড়িয়ে কুর্নিশ জানাল। নাঈম খান ভাবলিশহীন মুখে সেই সালাম নিলেন এবং অত্যন্ত ধীরস্থির পায়ে থানার ভেতরে প্রবেশ করলেন। সরাসরি এসপির রুমে গিয়ে মিনিট 10 কথা বলার পর তিনি আসামির সাথে কথা বলার জন্য 1 ঘণ্টা সময় বরাদ্দ করে নিলেন। একজন পুলিশ অফিসার অত্যন্ত বিনয়ের সাথে তাকে করিডোর দিয়ে নিয়ে চললেন হাজতখানার দিকে। করিডোরের সাথে সাথে মেঝেতে নাঈম খানের দামি চামড়ার জুতার খাটখাট শব্দটা প্রতিধ্বনিত হচ্ছিল। সেই শব্দে হাজতের ভেতরে কুকুরে বসে থাকা আসামিটা চমকে চোখ তুলে তাকালো। ধুলোমাখা মেঝে আর মশার কামড়ে অতিষ্ঠ নির্বাণ যখন দেখল লোহার শিকের ওপাশে তার বাবা দাঁড়িয়ে আছেন, মুহূর্তেই তার চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে টলমলে পায়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে শিকের সামনে এগিয়ে এলো। ফিসফিস করে কাঁপা গলায় ডাকল, বাবা। নির্বাণের সেই করুণ গাকে নাঈম খান এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিলেন। পাথরের মতো শক্ত মনে হয়তো কোনো চোরা টান লেগেছে, কিন্তু তিনি সেটি প্রকাশ হতে দিলেন না। তিনি সাথে থাকা পুলিশ অফিসারকে ইশারা করলেন দূরে যেতে। অফিসার সস্বন্দনে সরে দাঁড়ালে নাঈম খান আবার নির্বাণের দিকে তাকালেন। নির্বাণ এখনও অবাক চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। সে স্বপ্নেও ভাবেনি যে তার বাবা এই নোংরা থানায় তার সাথে দেখা করতে আসবেন। বেশি আবেগপ্রবণ হবার দরকার নেই নির্বাণ, ভাবিস না আমি তোকে দেখতে এখানে এসেছি। মুহূর্তের মধ্যে নির্বাণের উজ্জ্বল হয়ে ওঠা মুখটা ম্লান হয়ে গেল। মাথাটা নিচু করে নিল সে। মনে মনে ভাবল, ঠিকই তো, সে তো তার বাবার যোগ্য ছেলে হতে পারেনি, তবে তাকে দেখতে কেন আসবেন তিনি? আমি তোর কাছে একটা বিশেষ সাহায্য চাইতে আসছি।
করবি আমায় সাহায্য? নির্ভান তার বাবার কথা যেন কিছুতেই মেলাতে পারছে না। জেলের এই অন্ধকার প্রকোষ্ঠে বসে সে তার প্রভাবশালী বাবাকে কি এমন সাহায্য করতে পারে? নাঈম খান যখন দেখলেন নির্ভান পাথরের মতো স্থবির হয়ে আছে, তখন তিনি কিছুটা অধৈর্য হয়ে বললেন, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? কিন্তু বাবা, আমি এই 4 দেয়ালের ভেতর থেকে তোমাকে কি সাহায্য করব? আমি তো নিজেই কয়েদি। নাঈম খান 2 হাত পিঠমোড়া করে জেলের করিডোরে পায়চারা করতে করতে রহস্যময় গলায় বললেন, তোকে জেল থেকে সাহায্য করতে হবে না, সাহায্য করবি জেলের বাইরে থেকে। নির্ভান ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকালো। ওর বিস্ময় যেন কাটছেই না। বাইরে থেকে মানে? নাঈম খান এবার থমকে দাঁড়ালেন। নির্ভানের চোখের দিকে সরাসরি তাকিয়ে হুকুমের সুরে বললেন, হ্যাঁ, বাইরে থেকেই। তোকে আমি আজই জামিন করাবো। সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু আমার প্ল্যান মতো তোকে কাজ করতে হবে। একটা চুল পরিমাণ এদিক ওদিক হওয়া চলবে না। নির্ভান সাথে সাথে মাথা নিচু করে নিল। ওর চোখে বিষণ্ণতার ছায়া। সে অপরাধবোধে জর্জরিত হয়ে ধীর গলায় বলল, বাবা, আমি এখন জামিন চাই না, কারণ আমি আমার বোনটাকে কথা দিয়েছি। কথা না রাখলে ও অনেক কষ্ট পাবে। নির্ভানের মুখে বোনের প্রতি এই মমত্ববোধ দেখে নাঈম খান যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি ক্ষিপ্ত হয়ে জেলের লোহার গ্রিলটা 2 হাতে খামচে ধরে গর্জে উঠলেন। যদি বোনের আত্মাই শান্তি না পায়, তবে বোনের দেওয়া কথা রেখে কি হবে? নির্ভান আকাশ থেকে পড়ল। বাবার কথার মানেও কিছুতেই বুঝতে পারছে না। বোনের আত্মা শান্তি পাবে না মানে? নাঈম খান এবার আর নিজের ভেতরের আগ্নেয়গিরি চেপে রাখতে পারলেন না। এতক্ষণের কঠিন ব্যক্তিত্ব ভেঙে চুরমার হয়ে গেল। তিনি হু হু করে ছোট বাচ্চার মতো কেঁদে উঠলেন। আরে, আমার কলিজার টুকরো মেয়েটা যে মরে গেছে। কিসের জন্য মারা গেল সে? একজনকে ভালোবেসে পেল না বলেই তো চলে গেল না ফেরার দেশে। অথচ যার জন্য ও এই পৃথিবীটা ছাড়ল, সেই মানুষটা দিব্যি সুখে আছে। সেই সুখ আমি সইব কিভাবে? আমার মেয়েটা কি চেয়েছিল ওই সোহান চৌধুরীর ছেলের কাছে? স্রেফ এক মুঠো ভালোবাসা তো। একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো রে, বল? নির্ভান পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ ফেটে লোনা জল গড়িয়ে পড়ছে। বাবার প্রতিটি শব্দ যেন তপ্ত সীসার মতো ওর কানে বিঁধছে। সেও তো একই কথা ভেবেছিল। শুভ্রর কি এমন ক্ষতি হতো যদি নেহাটাকে একটু ভালোবাসত? অবহেলা কি এতই বিষাক্ত যে একটা প্রাণ কেড়ে নিল? নির্ভান, তোর মা একদম ভালো নেই রে। আমি তাকে সামলাতে সামলাতে প্রায় পাগল হয়ে যাচ্ছি। দিন রাত শুধু একটাই চিৎকার, আমার নেহাকে এনে দাও, আমার নেহাকে ফিরিয়ে দাও। বুক ফেটে যায় ওর কান্না দেখলে। দিনের পর দিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে ওকে। আমি আজ ভেঙে পড়েছি নির্ভান। একজন বাবার কাছে নিজের কাঁধে মেয়ের লাশ বয়ে বেড়ানোর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? বলেই নাঈম খান জেলের শিকের ওপর মাথা ঠেকিয়ে হু হু করে কাঁদতে লাগলেন। একসময়ের দাপুটে নাঈম খান আজ সন্তানের শোকে কতটা অসহায় তা তার কান্নার শব্দই বলে দিচ্ছে। হঠাৎ তিনি ঝটকা দিয়ে মাথা তুললেন। চোখের জল মুছে তার দৃষ্টি এবার তীক্ষ্ণ আর প্রতিহিংসায় ভরে উঠল। নির্ভানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, কিন্তু আমি এত সহজে হার মানব না। সোহান চৌধুরীর সুখ আমি সইতে পারছি না। ওর ছেলে দিব্যি ঘুরে বেড়াবে আর আমার মেয়েটা মাটির নিচে পচে মরবে, তা হবে না। বাবা, তুমি আসলে করতে কি চাইছো? তোমার মাথায় কি ঘুরছে? তোকে আজই জামিন করাবো। তোকে এই নরক থেকে বের হতে হবে এক্ষুনি। কিন্তু বাবা, আমি তো... বাকিটুকু আর বলতে দিলেন না নাঈম খান। তিনি গর্জে উঠে নির্ভানের কথা থামিয়ে দিলেন। কোনো কিন্তু নয় নির্ভান। যদি তুই আজ এই জামিন কাগজে সই না করিস, তবে কথা দিচ্ছি নিজের বোনের লাশের পাশে এই বাপের লাশটাও দেখবি। আর আমি চলে গেলে তোর মা তো এমনিতেই মরে যাবে। এখন তুই ঠিক কর, তুই কি চাস? বাবার মুখে এমন মরণপন্ন হুমকির কথা শুনে নির্ভানের কলিজাটা কেঁপে উঠল। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ব্যাকুল হয়ে বলে উঠল, না না বাবা, দোহাই লাগে তোমার, এসব অলক্ষণে কথা বলো না। ঠিক আছে, আমি রাজি। তুমি যা বলবে আমি তাই করব। আমি আজই বেরোতে চাই। ভূত ভূত ভূত! ভূতে ধরেছে শুভ্রকে। ও সবাইকে মেরে ফেলবে। পুরো বাড়ি যেন মাথায় তুলে ফেলছে রাসেল। ওর আর্তচিৎকারে বাড়ির শান্ত পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিলকিস চৌধুরী হন্তদন্ত হয়ে ছুটে এসে রাসেলকে থামানোর চেষ্টা করছেন। সোহান চৌধুরী আর মাহবুব চৌধুরীও মিলে ওকে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু রাসেলের মুখে ওই একই বুলি। ভূত! শুভ্রর ওপর নির্ঘাত কোনো শয়তানি আত্মা চেপেছে। শান্ত হও বাবা, এভাবে চিল্লাহাল্লা করো না। হয়তো তুমি ভুলভাল কিছু দেখেছ। অত সকালে ছাদের আলো আধারিতে কত কি মনে হয়।
গোলমাল শুনে রিদি, শুভ্রা, মিহি আর পাখিও ড্রয়িং রুমে চলে এলো। রিদিকে দেখতেই রাসেলের চোখ দুটো যেন ভয়ে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে আরও জোরে চিৎকার করে বলতে লাগলো, আমি নিশ্চিত শুভ্রর ওপর কিছু একটা ভরেছে, না হলে এমন হওয়া অসম্ভব। কি আবোল তাবোল বলছেন রাসেল ভাইয়া? ভাইয়ার উপর আবার কি চেপে বসবে? হ্যাঁ, চেপেছে। সকালে আমি যখন ছাদে গেলাম, গিয়ে দেখি রিদি একাই দাঁড়িয়ে আছে, শুভ্র কোথাও ছিল না। তারপর আমি রিদির সাথে গল্প করছিলাম, হঠাৎ করে দেখি শুভ্র ব্রো থেকে যেন হুট করে উদয় হলো। রিদি ছাদ থেকে নেমে যাওয়ার পর আমি যেই নিচে নামতে যাব, অমনি ব্রো আমার গেঞ্জির কলার বাঘের মতো খামচে ধরল। তারপর কর্কশ গলায় বলল, সমস্যা কি তোর? আমার বউয়ের পিছে এভাবে আঠার মতো লেগে আছিস কেন? কি বলছিস এসব তুই? বউ? শুভ্রের বউ থেকে আসবে? ওর তো বিয়েই হয়নি। আমিও জানি না। ব্রোর চোখ তখন আগুনের মতো লাল ছিল, আর বারবার খালি বউ বউ করে চিৎকার করছিল। আমি যেই বলেছি যে তুমি তো বিয়েই করনি, বউ থেকে আসবে, অমনি ব্রো আমার গলা টিপে ধরল। এত জোরে চেপে ধরেছিল যে আমি শ্বাস নিতে পারছিলাম না। ওটা কোনো মানুষের শক্তি ছিল না মামা, নির্ঘাত কোনো জিন ভূত হবে। রাসেলের কথা শুনে রিদি মুহূর্তের জন্য একদম স্থির হয়ে গেল। রাসেলের আতঙ্কিত চেহারা দেখে ওর আর বুঝতে বাকি নেই যে শুভ্র সত্যিই এমন কাণ্ড করেছে। শুভ্রর মতো গম্ভীর একটা ছেলে এমন পাগলামি করেছে ভেবেই রিদি আর আশি চেপে রাখতে পারল না। ও হঠাৎই হা হা হু হু হি হি করে শব্দ করে হেসে উঠল। রিদির এমন অসময় অট্টহাসি দেখে ড্রয়িং রুমে থাকা বাড়ির বড়রা থেকে শুরু করে সবাই ওর দিকে গোল গোল চোখে তাকালো। মুহূর্তেই রিদি নিজের ভুল বুঝতে পেরে 2 হাত দিয়ে মুখ চেপে হাসি থামিয়ে দিল। কি হয়েছে রিদি? এমন অসভ্যের মতো হাসলি কেন তুই? এমনি আপু, জাস্ট একটা জোকস মনে পড়ে গিয়েছিল। রিদি, তুমি কি এটাকে মজা ভাবছো? আমি একটু ইয়ার্কি করছি না, খোদার কসম বলছি, শুভ্র ব্রো আমার সাথে ঠিক এটাই করেছে। আমার গলায় এখনো দাগ বসে আছে মনে হয়। রাসেলের কথা শেষ হওয়ার ঠিক সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে এলো ঈশান, তুর্য আর রিফাত। তাদের সবার পেছনে পকেটে হাত দিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিতে হেঁটে আসছে শুভ্র। শুভ্র ওর পরনের শার্টের হাতাটা কনুই পর্যন্ত গুটাতে গুটাতে ডাইনিং টেবিলের কাছে গিয়ে আয়েশ করে বসল। ড্রয়িং রুমের এই গম্ভীর পরিবেশ যেন ওর টেরই পায়নি। চাচি, খেতে দাও তো, খুব খেতে পেয়েছে। সবাই যখন হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে, তখন বিলকিস চৌধুরী শুভ্রর দিকে এগিয়ে এসে কপালে ভাঁজ ফেলে বললেন, কিরে শুভ্র, সকালে ছাদে তুই নাকি রাসেলের গলা টিপে ধরেছিস? ও তো বলছে তুই নাকি বারবার বউ বউ করে চিৎকার করছিলি। এসব কি সত্যি? তোর শরীর টরীর ঠিক আছে তো? বিলকিস চৌধুরীর কথা শুনে শুভ্র টেবিলে রাখা জগ থেকে 1 গ্লাস জল ঢেলে নিল। এক ঢোক খেয়ে গ্লাসটা নামিয়ে রেখে অত্যন্ত শান্ত গলায় বলল, আসলে চাচি, হুট করে ছাদে রাসেল আমায় দেখে কেমন যেন কুকড়ে যাচ্ছিল। ও আমাকে দেখে ভয় পাচ্ছে, তাই দেখি আমার মাথায় দুষ্টমি বুদ্ধি চাপল। ভাবলাম আরেকটু ভয় দেখিয়ে দিই, তারপর আর কি এই পাগলামের অভিনয়টা শুরু করলাম। কিন্তু ও যে এতটা সিরিয়াসলি ভয় পেয়ে যাবে সেটা আমি গেস করতে পারিনি। শুভ্রর কথা শেষ হতে না হতেই ড্রয়িং রুমের থমথমে পরিবেশটা মুহূর্তেই হালকা হয়ে গেল। ভয়ের বদলে এবার হাসির রোল পড়ল সবার মাঝে। ঈশান, তুর্য আর রিফাত তো হেসেই কুল পাচ্ছে না। রাসেল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে বড় বড় চোখ করে শুভ্রর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, তার মানে তুমি আমাকে জাস্ট ভয় দেখানোর জন্য আমার সাথে অমন অদ্ভুত অভিনয় করেছো? আর ওই যে বউ বউ করছিলে? শুভ্র তখন প্লেটে খাবার নিতে নিতে আর চোখে একবার রাসেলের দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে সেই পরিচিত রহস্যময় বাঁকা হাসিটা ফুটে উঠল। কাছে আসো, ভালো করে বুঝিয়ে বলছি তোমাকে। শুভ্রর ডাকাত ভঙ্গি দেখে রাসেলের বুকটা আবার একটু কেঁপে উঠল। ও বুঝতে পারছে না শুভ্র কি এখনো মজা করছে নাকি আসলেও কিছু বোঝাতে চায়। ড্রয়িং রুমের বাকিরা তখনও হাসাহাসি করছে। রাসেল যেন ভয়ে একেবারে জমে পাথর হয়ে সোফায় সেটে আছে। শুভ্রর কাছাকাছি যাওয়ার সাহস তো দূর, ওর দিকে তাকাতেও এখন রাসেলের বুক কাঁপছে। রাসেলের এই করুণ দশা দেখে ইমন হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ল। ব্রো, তুমি এটা কি করলা? রাসেল ব্রো তো এখন মনে হয় রাতের বেলা বাথরুমে যেতেও একা বের হতে পারবে না। আর সবথেকে বড় কথা, ও এখন তোমার সামনে আসতেই জমের মতো ভয় পাচ্ছে। ইমনের কথা শুনে ড্রয়িং রুমে আবার হাসির জোয়ার বয়ে গেল। সোহান চৌধুরী আর মাহবুব চৌধুরীও মুচকি হাসছেন। শুভ্র অবশ্য কারও হাসাহাসিতে বিন্দুমাত্র কান দিল না। সে অত্যন্ত নির্বিকার মুখে নিজের প্লেটে মন দিল, যেন একটু আগে সে কিছুই বলেনি। একে একে বাড়ির সবাই ডাইনিং টেবিলে এসে আসন দিল। শুরু হলো সকালের নাস্তা।
রাসেল অনেক কষ্টে সাহস সঞ্চয় করে টেবিলের একদম এক কোণে গিয়ে বসল। শুভ্রর থেকে যতটা দূরত্ব বজায় রাখা সম্ভব ঠিক ততটাই দূরে। শুভ্র আর চোখে একবার রাসেলের কুকড়ে থাকা অবস্থার দিকে তাকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলল না। অঢেল টাকা আর ক্ষমতার জোরে নাইম খান শেষ পর্যন্ত নির্বাণকে জামিন করিয়ে আনলেন। জেলখানার পেছনের দরজা দিয়ে নির্বাণকে কালো স্যুট আর মুখে মাস্ক পরিয়ে বের করা হলো। অনেকটা সিনেমার অপরাধীদের মতো ওকে গাড়িতে তোলা হলো, যেন কাকপক্ষীও টের না পায় যে শহরের কুখ্যাত আসামি এখন মুক্ত। গাড়িটা শহর ছাড়িয়ে অনেকটা দূরে নির্জন এক পাহাড়ের পাদদেশে এসে থামল। চারপাশটা একদম শুনশান। পাহাড়ের একদম শেষ মাথায় দাঁড়িয়ে নাইম খান ধীর পায়ে নির্বাণের দিকে এগিয়ে এলেন। বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে তিনি গম্ভীর গলায় বললেন, তোকে আজই লন্ডনের ফ্লাইটে উঠতে হবে নির্বাণ। তোর জামিনের খবর চাউর হলে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাবে। কিছুদিন তোকে দেশের বাইরে গা ঢাকা দিয়ে থাকতে হবে। আমি সময় বুঝে তোকে সিগন্যাল দেব। বর্তমানে সোহান চৌধুরীরা তাদের গ্রামের বাড়িতে আস্তানা গেড়েছে। তুই ফিরবি ঠিক সময় মতো। নির্বাণ ভ্রু কুঁচকে বাবার দিকে তাকালো। ওর চোখে হাজারো প্রশ্ন। লন্ডন যাব সব বুঝলাম, কিন্তু বাবা, তোমার আসল প্ল্যানটা কি? জাস্ট কাজের কথাটা বলো। নাইম খান নির্বাণের কাঁধে শক্ত করে হাত রাখলেন। তার চোখের মণি দুটো প্রতিহিংসায় চিকচিক করে উঠল। আমি চাই সোহান চৌধুরীর ধান ক্ষেত গোড়া থেকে কেটে দিতে। মানে ধান ক্ষেত কাটবে মানে? এসব কি বলছো বাবা? নাইম খান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, সহজ হিসাব। আমাদের ঘরে যখন চাল ডাল থাকে না আর পকেটে টাকার অভাবে সেটা আনতে পারি না, তখন অভাবটা হাড় কাঁপানোভাবে টের পাই। তেমনি সোহান চৌধুরীর ধান ক্ষেত আছে। আমি চাই ওটা এমনভাবে ধ্বংস করতে যাতে ওরা ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়। ওরাও অভাব আর হাহাকার ফিল করতে পারে। হোয়াট? ধান ক্ষেত ধ্বংস করবে? বাবা, তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? একদম না। পুরো ছকটা আগে শোন, তারপর বলিস আমি পাগল না জিনিয়াস। আচ্ছা, বলো। নাইম খান নির্বাণের কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত গোপনে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে সবটা খুলে বললেন। পুরো নকশাটা শোনার পর নির্বাণের চেহারাই বদলে গেল। ওর ঠোঁটের কোণে এক পৈশাচিক আর ধূর্ত হাসি ফুটে উঠল। ওয়াও বাবা, মানতেই হচ্ছে তুমি আস্ত একটা জিনিয়াস। আমার মাথায় তো এই আইডিয়াটা আসেইনি। আগে জানলে তো এটা আমি অনেক আগেই সাকসেসফুল করে ফেলতাম। নাইম খান পকেট থেকে একটা খাম বের করে বললেন, তাড়াহুড়ো করলেই সব মাটি। কাজটা করতে হবে একদম নিখুঁতভাবে। এই নে তোর পাসপোর্ট আর ভিসা। তুই আজই লন্ডন রওনা হ। সময় হলে আমি তোকে ডেকে নেব। নির্বাণ আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক তৃপ্তিতে অট্টহাসি দিয়ে উঠল। তারপর দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, জাস্ট ওয়েট করো। তোর সাজানো সংসারের সব সুখ ধুলোয় মিশিয়ে দিতে আমি খুব শীঘ্রই আসছি। সকাল গড়িয়ে বিকেল নামল। আকাশ জুড়ে এখন সিঁদুরে মেঘের মেলা আর গোধূলির আলতো বাতাস বইতে শুরু করেছে। রোদের তপ্ত সোনা গলে গিয়ে চারদিকে এক মায়াবী হলুদ আভা ছড়িয়ে পড়েছে। আজ সারা দিন হৃদি একটা বারের জন্যও শুভ্রর সাথে কথা বলেনি। শুভ্র বেচারা কিছু একটা বলতে গেলেই ও মুখ বাঁকিয়ে আর চোখ কপাল তুলে এমনভাবে ভেঙচি কেটে সরে গেছে যে শুভ্র আর এগোতে সাহস পায়নি। ও যতটা সম্ভব শুভ্রের ছায়াও মারিয়ে চলেনি আজ। ছাদের কোণে অযত্নে পড়ে থাকা পুরনো আর মরিচা ধরা দোলনাটায় বসে হৃদি মগ্ন হয়ে উপন্যাস পড়ছে। বিকেলের পাগল হাওয়া ওর অবাধ্য এলোমেলো চুলগুলো গালে মুখে উড়িয়ে এনে ফেলছে। ও বিরক্ত হয়ে বারবার তা কানের পিছনে গুজছে। হৃদি সবসময় উপন্যাস পড়ে না। ওর যখন মন ভীষণ খারাপ থাকে আর বুকের ভেতরটা হু হু করে, ঠিক তখনই ও শব্দের মায়াজালে নিজেকে হারিয়ে ফেলতে চায়। আজও পরম মনোযোগ দিয়ে হুমায়ুন আহমেদের মাতাল হাওয়া উপন্যাসের পাতায় ডুব দিয়েছে। এদিকে শুভর অবস্থা একদম কেরোসিন। সারা দিন হৃদিওকে এভাবে পাত্তা না দিয়ে ইগনোর করছে, এটাও কিছুতেই হজম করতে পারছে না। পিত্তি জ্বলে একাকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে হৃদির ওই মায়াবী গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। সাহস কত ওর! শুভ্র চৌধুরীকে ইগনোর করার দুঃসাহস দেখায়। কিন্তু বুকের ভেতর অবাধ্য মনটাও শান্তিতে নেই। হৃদির সাথে কথা বলার জন্য ও ভেতর থেকে ছটফট করছে। শুভ্র বাঘের মতো খাঁচাবন্দি হয়ে ঘরের ভেতর অস্থির পায়ে পায়চারি করছে। ঠিক সেই মুহূর্তেই রিফাত গলা ছেড়ে গান গাইতে গাইতে ঘরে ঢুকল। 30-এ দিছি পা, আর কবে বিয়ে করবাম? লেট করলে হবে দেরি, কবে ইষ্টুপুলু করবাম? ঘুম আসে না, ভালো লাগে না, বেকায়দা বাইরাম, আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান।
লাইনের রেশটুকু টেনে ঘরে ঢুকতেই শুভ্রকে ওভাবে পাগলের মতো পায়চারি করতে দেখে রিফাত চোখ টিপে শয়তানি সুরে বলল। কিরে শালা, জ্বালা উঠছে নাকি যে এইভাবে রুম পাইচারি করছিস? শুভ্র রক্তচক্ষু নিয়ে তাকিয়ে গর্জে উঠল। মজা করবি না একদম, বলে দিচ্ছি। একটা থাপ্পড় দিয়ে দাঁতের পাটি সব ফেলে দেব। হ্যাঁ, ওটাই তো পারবা তুমি চান্দু। আর কি ছাই পারো তুমি? তোর বালের ছাই পড়ে আমি, বেশি কথা বলবি না। রিফাতও পাল্টা গালি দিতেই শুরু হলো দুজনের তুমুল মারামারি আর ধস্তাধস্তি। শুভ্র দুমদাম কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল রিফাতের পিঠে। রিফাত ব্যথায় কোকিয়ে উঠে গালি দিয়ে উঠল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভ্র কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, দেখ শালা, মুড একদম ভালো নেই আমার। তোকে বলছি সামনে থেকে সরে যা। কি হয়েছে সোনা তোমার? শুভ্র টেবিলে লেখা একটা ধারালো ফল কাটার ছুরি হাতে তুলে নিয়ে হিংস্র গলায় বলল, সামনে থেকে যাওয়া বলছে, নাহলে তোর এমন জায়গায় নজর দেব যে পরে তোর বউ ভবিষ্যতের অন্ধকার দেখে আমার নামে মামলা ঠুকবে যে কেন আমি সব শেষ করে দিলাম। ভবিষ্যৎ অন্ধকার দেখবি কেন নে? শুভ্র টেবিল থেকে ছুরিটা উঁচিয়ে রিফাতের দিকে এগোতে এগোতে পৈশাচিক গলায় বলল, কারণ তোর তো আর তখন কিছু থাকবে না রে, আমি সব কেটে উড়িয়ে দেব। রিফাত এবার সত্যি ভয়ে পেয়ে পিছিয়ে যেতে যেতে আর্তনাদ করে উঠল। দেখ শুভ্র, এত বড় সর্বনাশ করিস না। আরে জীবনেও কোনোদিন মামা হতে পারবি না তুই। শুভ্র ঠোঁটের কোণে এক পৈশাচিক শয়তানি হাসি ঝুলিয়ে ধীরে ধীরে রিফাতের দিকে এগোতে থাকল। রিফাত আতঙ্কে বিছানায় সেটে গেছে। শুভ্র যখনই ছুরিটা রিফাতের আসল জায়গায় লক্ষ্য করে মারতে যাবে, ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে কেউ চিৎকার করে উঠল, আ! শুভ্র আর রিফাত দুজনেই প্রচণ্ড অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখল মিহি দাঁড়িয়ে আছে। ও ভয়ে দুই হাত দিয়ে নিজের চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে। পরিস্থিতি বেগতির দেখে শুভ্র সাথে সাথে হাতের ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে মিহির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কারো রুমে ঢুকতে হলে যে পারমিশন নিতে হয় সেটা কি জানিস না? মাথায় কি একদম ম্যানার্স নেই তোর? মিহি সাবধানে চোখ দুটো খুলে কয়েকবার পলক ফেলল। তারপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে ভাইয়া, রিফাত ভাইয়াকে তুর্য ভাইয়া ডাকছে, তাই রুমের দরজা খোলা দেখে সরাসরি ভেতরে চলে এসেছি। রিফাত এতক্ষণে ধরে প্রাণ ফিরে পেল। তোমার হায়াত যেন অনেক বেশি হয় মিহি। একদম ঠিক সময়ে এসেছে তুমি, না হলে এই শালা এতক্ষণে তোমার ভবিষ্যৎ কাটতে শুরু করেছিল। রিফাতের কথার গূঢ় মানে মিহি বা শুভ্র কেউ না বুঝতে পেরে ওর দিকে অদ্ভুতভাবে ভ্রু কুঁচকে তাকালো। রিফাত নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে হেসে সামাল দিয়ে বলল, আরে আমি জাস্ট মজা করছি। ইডিয়েট একটা। বলেই শুভ্র হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। রিফাত লম্বা একটা শ্বাস ফেলে মিহির দিকে তাকিয়ে রহস্যময় হাসল। ধন্যবাদ তোমাকে আমার বইয়ের ভবিষ্যৎটা বাঁচানোর জন্য। মিহি এবার কথাটার মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জা পেল। ছি ভাইয়া, কি বলেন এসব? শোনো, সত্যি কথা বলতে লজ্জা পেতে নেই, তাই সত্যিটাই বললাম। কে বলতে পারে এই ভবিষ্যৎটা হয়তো তোমারও হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ, আপনি থাকেন তো আপনার এসব আজে বাজে কথা নিয়ে। শুভ্র রাগে ফুসফুসতে ছাদে পা রাখল, কিন্তু সেখানে গিয়ে ওর মেজাজ একদম তুঙ্গে উঠল। দেখল ওর মহারানী কি সুন্দর আয়েশ করে দোলনায় বসে বই পড়ছে। শুভ্র বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজের ভেতরের আগুন শান্ত করার একটা ব্যর্থ চেষ্টা করল। তারপর খুব ধীর পায়ে নিঃশব্দে হৃদির একদম সামনে গিয়ে এক বিশাল ছায়া নিয়ে দাঁড়িয়ে রইল। হৃদি তখনও এক মনে বিড়বিড় করে পড়ছে। ও যে উপন্যাসের পাতায় এতটাই ডুবে আছে যে সামনে জমের মতো কেউ দাঁড়িয়ে আছে সেটা টের পাওয়ারও কোনো হুঁশ নেই। হঠাৎ হৃদির মনে হলো তার সামনে কেউ এক পাহাড় সমান স্তব্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে। ও চমকে চোখ তুলে শুভ্রকে ওভাবে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভয়ে হাত থেকে ঠাস করে বইটা মাটিতে পড়ে গেল। হৃদি তড়িঘড়ি করে উপুর হয়ে বইটা তুলতে গেলে শুভ্র বাজের মতো ছো মেরে সেটা আগে তুলে নিল। এক পলক বইটার প্রচ্ছদে চোখ বুলিয়ে ও হৃদির দিকে তাকিয়ে হিমশীতল গলায় বলল, তাহলে আমার সাথে কথা না বলে উপন্যাস পড়া হচ্ছে আপনার? হৃদি কোনো পাল্টা জবাব দিল না। ও মুখে একরাশ তাচ্ছিঙ্গ নিয়ে শুভ্রের হাত থেকে বইটা নিতে গেল। শুভ্র সাথে সাথে বইটা দূরে সরিয়ে দিয়ে হৃদির একটা হাত খপ করে ধরে হ্যাঁচকা টানে নিজের একদম কাছে নিয়ে এলো। হৃদির চোখের মনির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? কথা কেন বলছিস না? মুখে কি তেতা বিষ লেগেছে? হৃদি তবুও নির্বিকার। ও শুধু শুভ্রর লোহার মতো শক্ত আঙুলের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগল। হৃদির এই নীরব অবাধ্যতা শুভ্রর মাথার রগ যেন ছিঁড়ে ফেলছে। ও মুহূর্তে হৃদিকে টেনে নিয়ে গিয়ে ছাদের রেলিং আর দেয়ালের সাথে সজোরে চেপে ধরল। ওর চোখের কোণে চোখ রেখে পৈশাচিক গলায় ফিসফিসিয়ে বলল, হৃদি, আমাকে খেপিয়ে দিস না, ফল কিন্তু একদম বিষাক্ত হবে। হৃদি এবার সত্যি জেদ চেপে গেল। লোকটা নিজেকে ভাবে কি? ভালোবাসে বলেই কি যা খুশি তাই করবে?
আপনার সাথে আমার কথা বলতে একদমই ইচ্ছে করে না। আমি কথা বলবো না আপনার সাথে। আপনি আমার থেকে যোজন যোজন দূরে থাকবেন, একদম কাছে আসবেন না আর ছোবেনও না আমায়। শুভ্রর চোয়াল শক্ত হয়ে এক বিভৎস রূপ ধারণ করল। কি বললি তুই? আবার বল, কুইক, আবার বল। আপনার সাথে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। আর আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন, একদম ছোবেন না আমায়। শুভ্র এক মুহূর্ত থমকে গিয়ে এক পাশবিক হাসি দিল। তোর থেকে আমি দূরে থাকবো? তোকে ছোবো না আমি? এটা বলতে চাইছিস তুই? হ্যাঁ। ওকে, ঠিক আছে, ছোবো না। এই দেখ, আমি তোকে ছোবো না। কথাটা শেষ হতে না হতেই হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির ঠোঁট জোড়া নিজের করাল গ্রাসে বন্দি করে নিল। ও ভুলেই গেল যে তারা এখন দিনের আলোয় খোলা ছাদে দাঁড়িয়ে আছে। ও কোনো আদর বা সোহাগ নয়, বরং কামড় দিয়ে নিজের জমানো সব রাগ মেটাচ্ছে। শুভ্রর মস্তিষ্ক কাজ না করলেও হৃদির হুঁশ ঠিকই আছে। ও আপ্রাণ চেষ্টা করছে নিজেকে এই পাশবিকতা থেকে মুক্ত করতে। শুভ্র এত জোরেই আক্রমণ করছে যে হৃদির চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগল। ও যত নড়ছে শুভ্র ততই হিংস্রভাবে ঠোঁটে আক্রমণ করছে। হৃদির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এই বুঝি সে জ্ঞান হারিয়ে ফেলবে। শুভ্রর তখন কোনো হুঁশ নেই। ঠিক তখনই ছাদের দরজার ওপাশ থেকে এক গগনবিদারী চিৎকার শোনা গেল। শুভ্র! গারুর চিৎকারে শুভ্রর যেন ঘোর কাটল। ও এক ঝটকায় হৃদিকে ছেড়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়াল। ওর বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। হৃদিও দেয়ালে পিঠ ঠেঠিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। ওর ঠোঁট ফেটে রক্ত চুইয়ে পড়ছে আর দু চোখ বেয়ে অবিরল ধারায় জল নামছে। শুভ্র ছাদের দরজার দিকে তাকাতেই দেখল সাহেরা চৌধুরী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। উনার ফর্সা মুখটা রাগে আগুনের মতো লাল হয়ে গেছে। সাহেরা চৌধুরীকে দেখেই হৃদি ভয়ে নীল হয়ে গেল। ও কাঁপতে কাঁপতে নিজের মুখ দুই হাতে ঢেকে ফেলল। সাহেরা চৌধুরী বড় বড় পা ফেলে এগিয়ে এলেন। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই বাতাসের বেগে উনার হাতটা উঠল আর ঠাস করে একটা প্রচণ্ড চড় পড়ল শুভ্রর গালে। চড়ের শব্দে ছাদের স্তব্ধতা যেন খান খান হয়ে গেল। ছি, তুই আমার ছেলে, এটা বিশ্বাস করতেই আমার কষ্ট হচ্ছে। একবারও লজ্জা করল না তোর এমন নোংরামি করতে? আম্মু, তুমি শান্ত হও, আমি তোমাকে সব বলছি। কি শুনবো আমি? সব তো নিজের চোখেই দেখলাম। কতটা পাপ করলে নিজের পেটের ছেলের এমন জঘন্য কাজ দেখতে হয়। তুই এমন জানোয়ার হতে পারি সেটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। শুভ্র মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। আম্মু, তুমি যা দেখছো তা মিথ্যা নয়, কিন্তু কিন্তু হৃদি আমার কি? হৃদি কি তোর? বল, থামলি কেন? শুভ্র এবার এক পলক হৃদির দিকে তাকালো। হৃদি তখনও মাথা নিচু করে মেঝেতে পাথরের মতো বসে আছে। ওর চোখের জল সমানে ঝরছে। শুভ্র বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলে সাহেরা চৌধুরীর চোখের দিকে সরাসরি তাকিয়ে গম্ভীর গলায় বলল, আম্মু, হৃদি আমার বিবাহিত স্ত্রী। কথাটা শোনার সাথে সাথে সাহেরা চৌধুরীর মাথায় যেন আস্ত একটা পাহাড় ভেঙে পড়ল। তার পায়ের তলা মাটি সরে যাওয়ার দশা। তিনি বড় বড় চোখ করে অবিশ্বাস্য গলায় চিৎকার করে উঠলেন, কি হহ? শুভ্র দ্রুত এগিয়ে গিয়ে ওর মায়ের দুই কাঁধ শক্ত করে ধরে শান্ত করার চেষ্টা করে বলল, আম্মু, তুমি আগে শান্ত হও, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। প্লিজ আম্মু, একটু রিল্যাক্স হও, শান্ত হও। সাহেরা চৌধুরী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। কি বললি তুই? হৃদি তোর বিবাহিত স্ত্রী? আমার সাথে কি তুই ইয়ার্কি পারছিস শুভ্র? না আম্মু, আমি একদম মজা করছি না। তোমার কি মনে হয় তোমার ছেলে এমন সিরিয়াস বিষয়ে মজা করার মতো ছেলে? হৃদি সত্যি আমার বিয়ে করাবো। কথাটা শোনার সাথে সাথেই সাহেরা চৌধুরীর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। তিনি সহ্য করতে না পেরে সোজা জ্ঞান হারালেন। শুভ্র চট করে ওনাকে ধরে ফেলল, না হলে উনি সিমেন্টের মেঝেতে আছাড় খেতেন। মুহূর্তেই শুভ্রর ভেতরের শান্ত ভাবটা উবে গিয়ে সেখানে চণ্ডাল রাগ ভর করল। ও রক্তচক্ষু নিয়ে হৃদির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, সব তোর জন্য হয়েছে। খুব তেজ না তোর? এই বালের তেজ কমানোর সব কৌশলে সাইফান শুভ্র চৌধুরীর খুব ভালো করে জানা আছে। দেখে নেব তোকে আমি। ডাক্তার এসে সাহেরা চৌধুরীকে ভালো করে পরীক্ষা করলেন। স্টেথোস্কোপটা সরিয়ে নিয়ে গম্ভীর মুখে জানালেন যে অতিরিক্ত মানসিক চাপের ফলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। বাড়ির সবাই তখন উৎকণ্ঠা নিয়ে সাহেরা চৌধুরীর শয্যা পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। শুধু শুভ্র সেখানে নেই। শুভ্র তখন বাড়ির পেছনের পুকুর পাড়ে অস্থির পায়ে পায়চারি করছে। মায়ের সামনে গিয়ে দাঁড়াতেও আজ ওর নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। রাগের চোটে শুভ্র পুকুর পাড়ের একটা পুরনো গাছের ছাল খামচে ধরল। ওর কপালের রগগুলো রাগের দপদপ করে ফুলে উঠেছে। হৃদির ওপর ওর রাগটা এখন চরমে। কোনোভাবেই ও নিজেকে শান্ত করতে পারছে না। বারবার ওর হাতির মুঠি শক্ত হয়ে আসছে,
আবার শিথিল হচ্ছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে নিজে শাসন করল। না না, আমাকে কন্ট্রোল থাকতে হবে। কন্ট্রোলের বাইরে চলে গেলে সবকিছু হাতের বাইরে চলে যাবে। কন্ট্রোল সাইফন শুভ্র চৌধুরী, আউট অফ কন্ট্রোল হওয়া যাবে না। বেশ কিছুক্ষণ পর শুভ্রা হন্তদন্ত হয়ে পুকুর পাড়ে ছুটে এসে বলল। কথাটা বলেই শুভ্রা আবার ভেতরের দিকে দৌড় দিল। শুভ্র নিজের ঠোঁট গোল করে কয়েকবার বড় বড় শ্বাস নিল। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে ও ধীর পায়ে বাড়ির ভেতর প্রবেশ করল। হাঁটতে হাঁটতেও সোজা সাহেরা চৌধুরীর ঘরে গিয়ে ঢুকল। হৃদি তখনও ঘরের এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তোমরা সবাই এখন এই রুম থেকে যাও, আমি শুভ্রের সাথে একা কথা বলতে চাই। সাহেরা চৌধুরীর হুকুমে ঘরের সবাই একে একে বেরিয়ে গেল। হৃদি ঘর থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে একবার শুভ্রের দিকে তাকাল। শুভ্র তখন একদৃষ্টে ওর দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই হৃদি তড়িঘড়ি করে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। আম্মু, ছেলের ডাক শুনেই সাহেরা চৌধুরী ঝট করে মুখ ঘুরিয়ে নিলেন। শুভ্র পরিষ্কার বুঝতে পারল তার আম্মু ভীষণ অভিমান করেছে। ও ধীর পায়ে এগিয়ে এসে সাহেরা চৌধুরীর বিছানার পাশে বসল। মায়ের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মিনতির স্বরে বলল, আম্মু শোনো না, তুমি তো কিছু না শুনে শুধু শুধু আমার উপর রাগ করছো। কি শুনবো শুনি? যে ছেলে নিজের মাকে না জানিয়ে একা একা বিয়ে করে ফেলতে পারে, সে আর যাই হোক আমার ছেলে হতে পারে না। যা তুই এখান থেকে, তুই আমার শুভ্র না। আমার শুভ্র তো আমাকে অনেক ভালোবাসে। শুভ্র এবার আলতো করে সাহেরা চৌধুরীর দুই গাল ধরে নিজের দিকে ঘুরিয়ে আনল। আম্মু, আগে আমার কথাটা একটু মন দিয়ে শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব, প্রমিস। সাহেরা চৌধুরী এবার স্থির দৃষ্টিতে শুভ্রের দিকে তাকালেন। শুভ্র বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস ফেলে একে একে সব সত্যি সাহেরা চৌধুরীর সামনে মেলে ধরল। বলিস কি, তার মানে হৃদিকে নির্বাণ বিয়ে করতে চেয়েছিল? হ্যাঁ আম্মু, সেদিন পরিস্থিতি এমন ছিল যে আমি ওকে। শুভ্র কথা শেষ করার আগেই সাহেরা চৌধুরী হাত নেড়ে বাধা দিয়ে বলে উঠলেন, তাই আমি ওকে হুট করে বিয়ে করে নিলাম, তাই তো? কিন্তু তুই কি একবারও ভেবে দেখেছিস তোর বাবা জানলে কি হবে? উনি আত্মীয়র মধ্যে আত্মীয়তা করা একদমই পছন্দ করেন না। এই বিষয়টা জানাজানি হলে বাড়ির অবস্থা কি হবে সেটা কি এক মুহূর্তের জন্য দূর মাথায় এসেছে? শুভ্র দ্রুত তার মায়ের হাত দুটো নিজের শক্ত মুঠোয় পুড়ে নিল। চোখে মুখে প্রবল আকুতি নিয়ে বলল, আম্মু, আমার উপর একটু ভরসা রাখো, আমি সব ঠিক করে দেব। চেষ্টা আমাকে অল্প কিছু সময় দাও। তবুও তোর বাবা জানলে তোর ফুপির সাথেও চরম রাগারাগি করবে। তুই তো তোর বাবার জেদ চিনিস, উনি একবার বিগড়ে গেলে আর কাউকে পরোয়া করেন না। শুভ্র এবার পরম মমতায় তার মায়ের হাতের তালুতে একটা উষ্ণ চুমু খেল। তারপর আত্মবিশ্বাসের সাথে মৃদু হেসে বলল, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। আর তোমার ছেলে বেঁচে থাকতে কোনো অন্যায় হতে দেবে না। তুমি শুধু তোমার শুভ্রের ওপর একটু বিশ্বাস রাখো। সাহেরা চৌধুরী ছেলের মুখের দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ওনার দীর্ঘশ্বাসের সাথে যেন একটা চাপা কষ্ট বেরিয়ে এলো। ভালোবাসিস হৃদিকে? শুভ্র সাথে সাথে নখ কামড়াতে কামড়াতে বিরক্তির সুরে বলল, না, ওর মতো মেয়েকে ভালোবাসা চায় না, ভালোবাসি না আমি। সাহেরা চৌধুরী ছেলের কথা শুনে এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ঝট করে শুভ্রের কানটা শক্ত করে মুচড়িয়ে ধরে হেসেই ফেললেন। হ্যাঁ, ভালোবাসা যায় না বলেই তো ৭-৫ না ভেবে হুট করে বিয়ে করে নিলি। আমি কি তোর মা হয়ে কিচ্ছু দুথি না রে? কি ভাবিস তুই নিজেকে? শুভ্র ব্যথায় করে উঠল। তারপর সাথে সাথে দাঁড়িয়ে সাহেরা চৌধুরীর কাঁধ জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, এর জন্যই তো তুমি আমার পৃথিবীর বেস্ট আম্মু, কিছু বলতে হয় না। তার আগে ছিল মনের সব ভাষা বুঝে যাও। হয়েছে, থাক, এত তেল মারতে হবে না। আগে এটা বল, তুই যে ওকে ভালোবাসিস সেটা কি ও জানে? না আম্মু, এখনো বলি নাই। বলিস কি? এখনো বলিস নাই? কিন্তু কেন? শুভ্র আবার বিছানায় মায়ের পাশে বসে গুমরা মুখে বলল, কারণ ও বড্ড বেশি লাফালাফি করে, যেটা আমার একদমই সহ্য হয় না। তার উপর যদি এখন ওকে আমার ভালোবাসার কথা বলে, ও তো মাথায় চড়ে আরো বেশি লাফালাফি শুরু করবে। সাহেরা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বোঝাতে লাগলেন, পাগল ছেলে, খুশিতে মানুষ তো একটু পাগল হবেই। তাই বলে কি মনের কথা এভাবে চেপে রাখা যায়? শোন, ভালোবাসা বেশি প্রকাশ করাও ভালো না, আবার একদম প্রকাশ না করে থাকাও ভালো না। একতরফা ভালোবাসা না প্রকাশেই সুন্দর লাগে, কিন্তু যখন দুজন দুজনকে ভালোবাসে তখন সেই ভালোবাসা গোপন রাখলে শুধু ভুল বোঝাবুঝি আর সমস্যার সৃষ্টি হয়। আর আমার যতটুকু ধারণা, হৃদিও তোকে ভালোবাসে। তাই দুজন যখন দুজনকে পছন্দ করিস তখন মনের কথাটা জানিয়ে দেওয়াই ঠিক। ভাবিস না আমি শুধু তোর মা, আমি একদিকে যেমন তোর মা, অন্যদিকে তোর সব থেকে বড় বন্ধু। তাই বন্ধু হয়েই বলছি, হৃদিকে তোর মনের কথাটা আজই জানিয়ে দে।
সাহেরা চৌধুরীর কথা শুনে শুভ্রর মুখে এক চিলটে হাসি ফুটে উঠল। ও সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আবারও ঝাপটে ধরে মায়ের কাঁধ জড়িয়ে ধরল। গভীর মমতায় সাহেরা চৌধুরীর গালে একটা শব্দ করে চুমু দিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, আম্মু তুমি এত ভালো কেন বলো তো? তুমি আসলে পৃথিবীর সব থেকে সেরা আম্মু। আমি জানতাম আমার আম্মু সবসময় আমার পাশেই থাকবে। আই লাভ ইউ সো মাচ আম্মু। আই লাভ ইউ টু মাই সান। এখন বল, আমি যা যা বললাম তা তুই করবি তো? শুভ্র একটু লাজুক হেসে সাহেরা চৌধুরীর চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুমি বলেছ আর আমি করব না, তা কি হয়? আমি খুব তাড়াতাড়ি ওকে আমার মনের কথা জানাবো। আমাকে জাস্ট একটু সময় দাও, কথা দিচ্ছি সবটা জানিয়ে দেব। সত্যি তো, নাকি পরে আবার মত বদলে ফেলবি? শুভ্র সাথে সাথে নিজের কান ধরে বাচ্চার মতো মাথা নেড়ে বলল, একদম সত্যি সত্যি, তিন সত্যি। সাহেরা চৌধুরীর সাথে কথা বলে যখন শুভ্র রুম থেকে বেরোলো, ওর ঠোঁটে তখন এক চিলটে মিষ্টি হাসি লেগে আছে। এই হাসিটা সচরাচর ওর মুখে দেখা যায় না, আর যখন দেখা যায় যে কোনো মেয়ের হৃৎস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য এই এক চিলটে হাসিই যথেষ্ট। শুভ্রর মতো গম্ভীর আর রাগী খোলসের নিচে যে এক অদ্ভুত রোম্যান্টিক প্রেমিক লুকিয়ে আছে, সেটা ঈশান ছাড়া আর কেউ জানে না। শুভ্র পকেটে 2 হাত গুজে দিয়ে অনমনে শীষ বাজাতে বাজাতে করিডর দিয়ে হাঁটতে লাগল। ওর গলার পুরুষালী সুরে গুনগুন করে গান মেতে উঠল। সারা রাত ভর চোখের ভেতর স্বপ্ন তোমার আনাগোনা, নেমে আসে ভোর, থাকে তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানাশোনা। এদিকে উঠোনে তখন এক এলাহি কাণ্ড। হৃদি, শুভ্রা, মিহি, পাখি, তুর্য, রিফাত আর ঈশান মিলে গোল হয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। হঠাৎ বারান্দা থেকে ভেসে আসা সেই ভরাট কণ্ঠের গান শুনে সবাই চমকে বারান্দার করিডোরের দিকে তাকালো। দেখল শুভ্র আপন মনে গান গাইতে গাইতে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মুহূর্তেই সবার চোখ কপালে উঠে গেল। এ বাবা, শুভ্র ভাই গান গাইতাছে? আমি কি এইটা স্বপ্নে দেখতাছি? আমিও মনে হয় তোর সাথে একই স্বপ্নে চলে এসেছি রে। বস গান গাইছে, এইটাও আমার আজ বিশ্বাস করতে হচ্ছে। এটা আবার বসের কোন রূপ? দিদি তো একদম পাথরের মতো দাঁড়িয়ে, জীবনে এই প্রথম ও শুভ্রকে এতটা খুশিতে ডগমগ হতে দেখছে। কিন্তু এত খুশি হওয়ার কারণ কি? ও তো ভেতরে ওর আম্মুর সাথে কথা বলতে গেল। তাহলে হঠাৎ এমন কি হলো যে ও এভাবে গান ধরল? কৌতূহল সামলাতে না পেরে সবাই পা টিপে টিপে শুভ্রের পিছু নিল। শুভ্র ততক্ষণে ছাদে উঠে এসেছে। চারদিকে গোধূলির আলো মিলিয়ে গিয়ে ঝাপসা অন্ধকার নামতে শুরু করেছে। শুভ্র ছাদের এক কোণে থাকা একটা গোলাপ গাছের সামনে গিয়ে থামল। একটা টকটকে লাল গোলাপ ছিঁড়ে নাকে নিয়ে লম্বা করে ঘ্রাণ নিল। তারপর আকাশের দিকে মুখ তুলে 2 হাত পাখির ডানার মতো মেলে দিয়ে উচ্চস্বরে সুরেলা কণ্ঠে গেয়ে উঠল। ঠিক সেই মুহূর্তেই কারো কাশির শব্দে শুভ্রের গানের তরি মাঝপথে থমকে গেল। ও ঝট করে ঘাড় ঘুরিয়ে দেখল ছাদের দরজা এক পা লুকি ঝুঁকি দিচ্ছে। চোখের পলকে শুভ্রের সেই রোম্যান্টিক চেহারা উবে গিয়ে রাগী আর গম্ভীর রূপটা ফিরে এলো। শুভ্রের সেই রক্তচক্ষু দেখেই কারোর আর বুঝতে বাকি রইল না যে কপালে দুঃখ আছে। সবাই যে যেদিকে পারল সিঁড়ি দিয়ে দে দৌড়। হৃদিও ওদের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে লাগল। কিন্তু প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়? হৃদির ক্ষেত্রেও ঠিক তাই হলো। ও তাড়াহুড়ো করে দৌড় দিতে গিয়েই নিজের পায়ের সাথে পা লেগে ধপাস করে ছাদের উপর আছাড় খেল। কোনোইয়ে প্রচণ্ড চোট পেয়ে ও ব্যথায় কোকিয়ে উঠে অস্ফুট স্বরে চিৎকার করে উঠল। কেয়ারলেস একটা। হৃদির কনুইয়ের ব্যথাটা শুভ্রের কণ্ঠ শুনে যেন মুহূর্তেই উবে গেল। ও চমকে মাথা তুলে তাকালো। ছাদের আবছা অন্ধকারে রেলিংয়ের ধারে 2 হাত পকেটে ঢুকিয়ে ঠোঁটে এক চিলটে সেই চেনা বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ওর নবাব সাইফান শুভ্র চৌধুরী। শুভ্রের সেই তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি হৃদির চোখের ওপর নিবদ্ধ। শুভ্রকে এভাবে শান্ত আর হাসি মুখে দেখতেই হৃদির মনের ভেতর অভিমানটা আরও চাড়া দিয়ে উঠল। এই তো কিছুক্ষণ আগে কি তুলকালাম হয়ে গেল, আর এখন যেন কিছুই হয়নি। হৃদি একটা তাচ্ছেল্যের হাসি দিয়ে গাল ফুলিয়ে উঠে দাঁড়ালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করতেই পিছন থেকে শুভ্রের সেই ভরাট কণ্ঠস্বর ভেসে এলো। এই শোন। হৃদি মনে মনে ঠিক করেছিল আর ওর কোনো কথায় কান দেবে না। কিন্তু ওই যে শুভ্রের কণ্ঠস্বর শুনলে ওর পা দুটো যেন আর নিজের বশে থাকে না। ও না চাইতেও থমকে দাঁড়িয়ে গেল। ধীর পায়ে ঘাড় ঘুরিয়ে শুভ্রের দিকে তাকালো।
শুভ্র তখনও একই ভঙ্গিতে দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত মায়া আর জেদ। রাতে ছাদে আসিস। কথাটা শুনেই হৃদির ভেতরটা একবার কেঁপে উঠল। এই তো কিছুক্ষণ আগে কি তুলকালাম হয়ে গেল, আর এখনও রাতে ছাদে আসার কথা বলছে। হৃদির রাগটা এবার জেদে রূপ নিল। পারবো না। এই বলে ও আবার হনহন করে হাঁটা শুরু করল। ও আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না। শুভ্রের এই মায়াবী চাউনি ওকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু শুভ্র তো হার মানার পাত্র নয়। ও হৃদির চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা আত্মবিশ্বাসী হাসি হাসল। আমি জানি তুই আসবি, কারণ আমি ডেকেছি তোকে। তোকে আসতে হবে। আমিও দেখব তুই না এসে থাকতে পারিস কিনা। শুভ্রের এই দাপুটে কথা শুনে হৃদির রাগে গা জ্বলে উঠল। ও কি ওর হাতের পুতুল নাকি যে ডাকলেই যেতে হবে? হৃদি আর পিছন ফিরে তাকালো না। বেশি করে মুখ বাঁকিয়ে দ্রুত ছাদের সিঁড়ি দিয়ে নামতে লাগল। নামতে নামতে ও দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজে নিজে শাসাতে লাগল। যাবো না, আমি মরে গেলেও যাবো না। ও মনে করে কি নিজেকে? হ্যাঁ, আমিও দেখবো আমি যাই কিনা। বাড়ির উঠোনে একলা দাঁড়িয়ে শুভ্রা এক মনে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। সারাদিন হৈহুল্লোড় আর টুকটাক হাসাহাসিতে কাটলেও এই নিঝুম সন্ধ্যায় নিজের ভেতরটা কেমন জানি ফাঁকা লাগছে। খুব একা একা বোধ করছে ও। হঠাৎ স্তব্ধতা ভেঙে পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। শুভ্র। শুভ্রা ধীরলয় ঘাড় ঘুরিয়ে দেখল ঈশান দাঁড়িয়ে আছে। আজ সারাদিন ঈশানের সাথে ওর একটা কথাও হয়নি, অথচ অন্যদিন হলে ঈশানকেও জ্বালিয়ে মারত। আর আজ দুজনেই কেমন চুপচাপ। শুভ্রার এই অস্বাভাবিক শান্ত থাকাটা ঈশানেরও একদম পছন্দ হচ্ছে না। কিছু বলবেন? কি হয়েছে তোমার? মন খারাপ? না, এমনি। আজ সারাদিন আমার সাথে একটা কথাও বলনি। আচ্ছা, তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করেছো? না, রাগ করিনি। রাগ না করলেই ভালো। ঈশান আর কথা বাড়াল না। এক বুক দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে সেখান থেকে চলে গেল। শুভ্রা অনেকক্ষণ ওর চলে যাওয়ার পথের দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে রইল। ঈশানের এই হঠাৎ চুপ হয়ে যাওয়াটা যেন শুভ্রার মনের মেঘটাকে আরও ঘন করে তুলল। মনটা কেন জানি আগের চেয়েও বেশি ভারী হয়ে এলো। চারদিকে এখন ঘুটঘুটে অন্ধকার। ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে শেয়ালের হুক্কা হওয়া শব্দ মিলে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে। বাড়ির সবাই রাতের খাওয়া শেষ করে যার যার ঘরে শান্তিতে ঘুমিয়ে পড়েছে। শুধু ঘুম নেই হৃদির চোখে। সে একা ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ওর অবাধ্য মনটা প্রতি সেকেন্ডে ওকে খোঁচা দিচ্ছে, একবার ছাদে যা, ও তোকে ডেকেছে। কিন্তু হৃদি জেদ ধরেছে, সে কিছুতেই যাবে না। বড় পাজি এই মনটা, থাকে নিজের শরীরে, অথচ সারাক্ষণ চাতক পাখির মতো ধ্যানে থাকে অন্য একজনের। না, কিছুতেই যাব না। ও মনে করে কি নিজেকে ডাকলেই যেতে হবে? হঠাৎ হৃদির কাঁধে কেউ আলতো করে হাত রাখল। নিস্তব্ধতায় চমকে উঠে হৃদি পেছনে তাকিয়ে দেখল শুভ্রা দাঁড়িয়ে। শুভ্রার চোখেও ঘুমের লেশমাত্র নেই। এভাবে একা দাঁড়িয়ে আছিস কেন? ঘুম আসছে না রে, তাই এখানে আসলাম, এসে দাঁড়ালাম। একটু ঝিরঝিরে বাতাস লাগছে, ভালোই লাগছে। কিন্তু তুই কেন জেগে? তোর চোখেও কি ঘুম নেই? শুভ্রা হৃদির পাশে এসে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়াল। আকাশের এক কোণে এক ফালি চাঁদের দিকে তাকিয়ে উদাস স্বরে বলল, না রে, আমারও একই দশা। বিছানায় এপাশ ওপাশ করছিলাম, কিন্তু চোখে একদমই ঘুম ধরা দিচ্ছে না। কেন রে? লক্ষণ তো ভালো ঠেকছে না। প্রেমে পড়েছিস নাকি? শুভ্রা কিছুক্ষণ চুপ করে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে ওর মনে জমানো অস্থিরতাটুকু প্রকাশ করে ফেলল। প্রেমে পড়েছি কিনা জানি না, কিন্তু জানিস, একজনের মুখটা সারাক্ষণ চোখের সামনে ভাসছে। তাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে বা অন্য কারো পাশে দেখলে আমার ভেতরটা কেমন জানি জ্বলে ওঠে। একদম সহ্য করতে পারছি না তাকে অন্য কারো সাথে। বলিস কি? তার মানে তুই নির্ঘাত প্রেমে পড়েছিস? কে রে সেইজন? আমাদের চেনা কেউ? শুভ্রা একটু ম্লান হাসল। ওর চোখে এক বুক আকুতি। আমাকে আর একটু সময় দে, আমি আগে নিজের মনের কাছে নিশ্চিত হই, তারপর সবটা তোকে খুলে বলবো, কথা দিচ্ছি। শুভ্রা কিছুক্ষণ এলোমেলো গল্প করে নিজের রুমে চলে গেল। হৃদি আবার একা হয়ে আকাশের দিকে তাকাল। রাত যত গভীর হচ্ছে ওর বুকের ভেতরের ছটপটানি যেন পাল্লা দিয়ে বাড়ছে। প্রতিটা মুহূর্ত ওকে খোঁচা দিচ্ছে, বারবার কানে কানে বলছে, ছাদে যা হৃদি, শুভ্র নির্ঘাত তোর জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে। বালের মা, আমার শরীরে আমার রক্তে গন্ধে মিশে আছিস তুই, অথচ নিজের চেয়ে আমার ওই পাষাণ জামাইয়ের কথা বেশি ভাবছিস।
সাহস কত দেখ। আর ওই নবাব একটু শান্তিতে থাকতে দিল না আমাকে, নিজেও ছাড়বে না আবার ধরবেও না, একদম মাঝ আকাশে ঝুলিয়ে রেখেছে আমাকে। তুই খালি একবার বাগে আয়, তারপর তোকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। নিজে নিজে একগাদা বকবক করে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করল হৃদি, কিন্তু লাভ হলো না। ওই যে অবাধ্য মন, সেখানে শুভ্র আগে থেকেই এমনভাবে শিকড় গেড়ে বসে আছে যে নিজের যুক্তির চেয়ে শুভ্রের ওই হুকুমটাই ওর কাছে এখন বেশি দামি মনে হচ্ছে। বুকের ভেতর ধকধকানিতা ক্রমশ বেড়েই চলেছে। শেষ পর্যন্ত হৃদি আর নিজেকে আটকে রাখতে পারল না। এক রাশ জেদ আর এক বুক দুরু দুরু কাপড় নিয়ে বিড়ালের মতো পা ফেলে চুপি চুপি রুম থেকে বেরোল। অন্ধকার করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে সোজা ছাদে উঠে এলো। ছাদের দরজার কাছে আসতেই ওর হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এলো। অন্ধকার ছাদ, হৃদি পা রাখতেই বুকটা ধক করে উঠল। চারদিকে জনমানুষের চিহ্ন নেই। তবে কি পাষাণ লোকটা আসেনি, নাকি হৃদির আসতে দেরি হয়েছে দেখে বিরক্ত হয়ে চলে গেছে? এই একটা মানুষের জন্য এতক্ষণ ধরে ভেতরে ভেতরে ছটপট করছিল ও। একরাশ হতাশায় হৃদির দু চোখ ভিজে আসতে চাইল। গা ছমছমে অন্ধকার আর একাকিত্বের ভয়ে ও যেই না উল্টো ঘুরে দৌড় দিতে চাইল, ঠিক তখনই বাতাসের চাদর চিরে কানে ভেসে এলো গিটারের সেই পরিচিত টুংটাং সুর। হৃদি পাথরের মতো থমকে দাঁড়িয়ে গেল। ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে দেখল, ছাদের এক কোণে দেয়ালের ছায়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। এক পায়ের ওপর অন্য পা তুলে অদ্ভুত এক ভঙ্গিতেও গিটার বাজাচ্ছে। চাঁদের আবছা আলোয় শুভ্রের অববয়টা যেন আরও রহস্যময় আর মায়াবী লাগছে। হৃদির ঘোর কাটবার আগেই শুভ্র সেই নিঝুম অন্ধকারে সুর তুলল। শুভ্র গাইতে গাইতে ধীর পায়ে হৃদির দিকে এগিয়ে আসতে লাগল। ওর চাউনিটা আজ অন্যরকম, যেন সবটুকু অধিকার দিয়ে ও হৃদিকে গিলে ফেলছে। গাইতে গাইতে শুভ্র একদম হৃদির গা ঘেঁষে দাঁড়াল। হৃদির নিঃশ্বাসের তপ্ত হাওয়া শুভ্র অনুভব করতে পারছে। ও হৃদির চোখের গভীর অতলে নিজের দৃষ্টি ডুবিয়ে দিয়ে চূড়ান্ত আকুতি নিয়ে গেয়ে উঠল। শুভ্রের গানের রেশটুকু রাতের নিস্তব্ধ বাতাসে মিলিয়ে গেল। হৃদি পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর মুখে কোনো কথা নেই, এমনকি পলক ফেলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। আজ ওর জীবনের সবথেকে প্রিয় গানটি ওর সবথেকে প্রিয় মানুষটির কণ্ঠে শুনে ও যেন অন্য কোনো এক মায়াবী জগতে হারিয়ে গিয়েছে। শুভ্র গিটার বাজাতে বাজাতে হৃদির চারপাশ ঘুরে ঘুরে যখন গানটা গাইছিল, হৃদির মনে হচ্ছিল সময়টা যেন ওখানেই থমকে যাক। গান শেষ হতেই শুভ্র ধীর পায়ে হৃদির একদম কাছে এসে দাঁড়াল। ওদের মাঝের দূরত্ব এখন এতটাই কম যে হৃদি শুভ্রের শরীরের তপ্ত ঘ্রাণ আর ওর হৃৎস্পন্দনের তাল স্পষ্ট অনুভব করতে পারছে। শুভ্র গিটারটা একপাশে রেখে হৃদির চোখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। বলেছিলাম না ম্যাডাম, আপনি না এসে থাকতে পারবেন না। পারলেন কই? শেষমেশ তো সে আসতেই হলো। অবশ্য কোনো প্রেমিক যখন তার প্রেমিকাকে গভীর রাতে এভাবে ডাকে, সে প্রেমিকার না এসে থাকার মতো সাধ্য বা ক্ষমতা কোনোটাই আসলে থাকে না। শুভ্রের এই আত্মবিশ্বাসী আর কিছুটা দাপুটে কথায় হৃদির ঘোরটা মুহূর্তেই চট করে ভেঙে গেল। ওর বুকের ভেতরটা তোলপাড় করে একরাশ অভিমান আর জেদ দানা বাকিয়ে উঠল। নিজেকে সামলে নিয়ে ও ঝট করে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। বেশি বুঝবেন না তো, এখানে আমি কারো হুকুম মেনে বা কারো কথায় আসিনি। আমার নিজের ঘরে দম বন্ধ লাগছিল, ভালো লাগছিল না, তাই একটু হাওয়া খেতে এসেছি। আপনি এখানে আছেন কি নেই তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাই তাহলে মেছে মেছে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার তো কোনো দরকার নেই, চলে যান। হৃদি অপমানে আর রাগে রিরি করে উঠল। চ্যালেঞ্জ করছেন আমায়? মোটেই না, আমি এখানে চ্যালেঞ্জ করতে যাব। আপনার ভালো লাগছে না তাই আপনি চলে যাবেন, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, যাচ্ছি। এই বলে ও আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। গটগট করে হেঁটে ছাদ থেকে নামবার জন্য পা বাড়াল। ওর ভেতরে তখন দাউ দাউ করে জেদ জ্বলছে। ও দেখাতে চায় যে ও শুভ্রের কোনো তোয়াক্কা করে না, কিন্তু ছাদের দরজার ঠিক চৌকাঠে পা রাখতেই পেছন থেকে আবারও শুভ্রের সেই মাদকতাময় সুর ভেসে এলো, যেন বাতাসের ঝাপটার মতো এসে হৃদির পিঠে আছড়ে পড়ল। হৃদির পা দুটো যেন কেউ শিকল দিয়ে মাটির সাথে আটকে দিল। ওর মনে হলো সামনের দিকে আর 1 ইঞ্চি জমিও এগোনোর মতো ক্ষমতা বা শক্তি ওর শরীরে অবশিষ্ট নেই। ও সেখানেই পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে রইল। বুকটে তখন কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। ও জানে ও হেরে গেছে শুভ্র নামক পুরুষটার কাছে। সে হারছে, প্রতিবার হারছে। হৃদি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে দেখল
শুভ্র একটা পুরনো কাঠের বেঞ্চে উল্টো দিক হয়ে বসে আছে। ওর কাঁধের ওপর দিয়ে গিটারের গ্রিবাটা দেখা যাচ্ছে। শুভ্র নিবিষ্ট মনে গিটারের তারে আঙ্গুল চালাচ্ছে। হৃদি একদম নিঃশব্দে এক পা দুপা করে এগিয়ে এসে শুভ্রের ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো। ও চেয়েছিল শুভ্র যেন টের না পায় যে ও ফিরে এসেছে, কিন্তু হৃদি পিছনে দাঁড়াতেই শুভ্র হুট করে গিটারের রিদমটা বদলে দিল। তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ ধারা, তাই রাত জাগিয়ে মনের সুখে দেইছে পাহারা। হৃদি থমকে গেল। গানের কথাগুলো যেন একদম ওর জন্যই লেখা। শুভ্র ওর দিকে না তাকিয়েই সুরের জালে ওকে আটকে ফেলছে। তুমি আমার কাছে শেষের ভেজায় সোনালে সকাল, তোমায় এক নজর দেখে আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাতরাজ্যের ধন, শত বাধায় টেঙায় পাইছি তোমায় মনের মতো মন। গানের প্রতিটি লাইনে শুভ্রের ভরাট কণ্ঠস্বর রাতের নির্জনতাকে আরও মায়াবী করে তুলল। হৃদি মুগ্ধ হয়ে শুনছে। ওর জেদ, অভিমান সব যেন এই সুরের বন্যায় ভেসে যাচ্ছে। আমার মনের জ্যোৎস্না আমি কাউকে দেব না, তোমায় গাইতে রাখছি মনের মাঝে, নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়ব না। শেষ লাইনটা গাওয়ার পর হুট করে শুভ্রের আঙুল থেমে গেল। গিটারের টুংটাং শব্দটা থেমে যেতেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। শুভ্রের ঠোঁটের কোণে একটা বিজয়ী হাসি ফুটে উঠল। হৃদি অবাক হয়ে ভাবল, গানটা থামিয়ে দিল কেন? শুনতে তো বেশ ভালোই লাগছিল। হৃদি যখন নিজের ঘোরের মধ্যে ডুবে আছে, ঠিক তখনই শুভ্র একদম শান্ত গলায় বলল, আপনি জাননি? হৃদি চমকে উঠল। ও তো একদম নিঃশব্দে দাঁড়িয়েছিল, তবে শুভ্র বুঝল কি করে? ও কি পিছনেও চোখ নিয়ে জন্মেছে? নিজের ধরা পড়ে যাওয়া ঢাকতে হৃদি একটু আমতা আমতা করে কাঁপা গলায় বলল, আমি তো যাচ্ছিলামই, হঠাৎ মনে হলো এই পচা গানটা কে গাইছে একটু দেখে যাই, তাই দাঁড়িয়েছিলাম। শুভ্র এবার বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। খুব ধীর পায়ে হেঁটে ও হৃদির একদম সামনে এসে থামল। দুই হাতের দূরত্ব নেই বললেই চলে। শুভ্রের দীর্ঘ ছায়াটা হৃদির ওপর আছড়ে পড়েছে। মনে হচ্ছে না আপনি আমার সাথে লুকোচুরি খেলছেন? সত্যি বলছি ম্যাডাম, খেলাটা আমার মোটেও ভালো লাগছে না। হৃদি এবার আর দৃষ্টি সরালো না, বুক চিতিয়ে শুভ্রের চোখের ওপর চোখ রেখে বলল, আমি কেন আপনার সাথে লুকোচুরি খেলতে যাব? আমি তো বরং চাইছি আপনাকে ভুলে যেতে, কারণ আপনাকে মনে রাখা আমার জন্য বড় কষ্টদায়ক। তাই প্রতিটা মুহূর্তে সে চেষ্টা করছি আমি যদি কোনোভাবে আপনাকে মন থেকে মুছে ফেলা যায়। শুভ্র এক মুহূর্ত চুপ করে রইল। ওর চোখের সেই ধারালো চাউনিটা কিছুটা নরম হয়ে এলো। এত রাগ আমার উপর? হৃদি একটা শুকনো হাসল। চোখের কোণে তখন অজান্তেই পানি চিকচিক করছে। কারো প্রতি কোনো রাগ নেই আমার। আচ্ছা থাকেন আপনি, আমি ঘুমোতে যাচ্ছি। গুড নাইট। এই বলে হৃদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। ও জানে আর কিছুক্ষণ থাকলে ও কেঁদে ফেলবে। ও দ্রুত পায়ে ছাদের দরজার দিকে হাঁটা দিল, কিন্তু দুই পায়ে এগোতেই আচমকা ওর ওড়নাটা টান লাগল। শুভ্র পিছন থেকে হৃদির ওড়নার আঁচলটা মুঠোর মধ্যে শক্ত করে ধরে ফেলেছে। হঠাৎ টানে হৃদি থমকে দাঁড়িয়ে গেল। ওর বুকটা তখন কামারের হাঁপুড়ের মতো ধুক করে উঠল। এই লোকটা কেন এমন করে? কেন বারবার ওর পালানোর পথ আটকে দেয়? হৃদি এবার ঘুরে দাঁড়িয়ে ক্ষোভ আর অভিমানে ফেটে পড়ল। কি চান আপনি? কি পেলে খুশি হবেন? আমি একদম হারিয়ে যাই, এটাই তো চান? হৃদির কণ্ঠের সেই হাহাকার মেশানো প্রশ্নটা শুনে শুভ্রের বুকের ভেতরটা যেন বিষম খেল। এক মুহূর্তের জন্য ওর পাথুরে হৃদয়ও কম্পন সৃষ্টি হলো। সে আর নিজেকে সামলে রাখল না। হাতের মুঠোয় থাকা ওড়নাটা আঙুলে পেঁচিয়ে এক হ্যাচকা টান দিল। আচমকা টানে হৃদি সামলাতে না পেরে ছিটকে এসে সরাসরি শুভ্রের শক্ত বুকের উপর আছড়ে পড়ল। ওর কপালটা শুভ্রের চিবুকে ঠেকেছে। মুহূর্তেই হৃদির হার্টবিট পাগলা ঘোড়ার মতো লাফালাফি শুরু করে দিল। বুকের ভেতরটা এমন শব্দ করছে যে হৃদির মনে হলো শুভ্রও হয়তো সেই শব্দের তাল স্পষ্ট শুনতে পাচ্ছে। শুভ্র এবার ওর বাঁ হাত দিয়ে হৃদির কোমর শক্ত করে পেঁচিয়ে ধরল, যেন এক চিলটে ফাঁকাও ও রাখতে চায় না। হৃদিকে নিজের আত্মার সাথে মিশিয়ে ফেলার এক আদিম আকুলতায় সে ওকে আরও কাছে টেনে নিল। শুভ্র হৃদির কানের খুব কাছে নিজের মুখটা নামিয়ে আনল। ওর উষ্ণ নিঃশ্বাস হৃদির গলার খাঁজে আছড়ে পড়ছে, যা হৃদির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বইয়ে দিচ্ছে। শুভ্র হঠাৎ কোনো সুরহারা মানুষের যন্ত্রণার মতো কাতর স্বরে গেয়ে উঠল, সইতে পারবো না হারানোর ব্যথা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা।
গানের প্রতিটি শব্দ হৃদির শিরায় শিরায় আছড়ে পড়ল। কোমরে শুভ্রের সেই জোরালো স্পর্শে ও যেন ক্রমেই অবশ হয়ে যাচ্ছে। ও কাঁপা কাঁপা চোখে ঝাপসা অন্ধকারে শুভ্রের দিকে তাকালো, দেখল শুভ্র পলকহীন চোখে ওর দিকেই তাকিয়ে আছে। নিস্তব্ধ ছাদে শুধু ঝিঝি পোকার ডাক আর দুজনের দ্রুততর নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ এভাবেই কেটে যাওয়ার পর সেই নিস্তব্ধতা ভেঙে শুভ্র খুব গাঢ় স্বরে বলল। গানের প্রতিটি শব্দ হৃদির শিরায় শিরায় আছড়ে পড়ল। কোমরে শুভ্রের সেই জোরালো স্পর্শে ও যেন ক্রমেই অবশ হয়ে যাচ্ছে। ও কাঁপা কাঁপা চোখে ঝাপসা অন্ধকারে শুভ্রের দিকে তাকালো, দেখল শুভ্র পলকহীন চোখে ওর দিকেই তাকিয়ে আছে। নিস্তব্ধ ছাদে শুধু ঝিঝি পোকার ডাক আর দুজনের দ্রুততর নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ এভাবেই কেটে যাওয়ার পর সেই নিস্তব্ধতা ভেঙে শুভ্র খুব গাঢ় স্বরে বলল।